আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতিতে বিলম্ব, ইসরায়েলকে দায়ী করল হামাস। নতুন অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করল ইরান। ইসরায়েলের ৬০টি সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল আরব লীগ। সমঝোতা ছাড়াই শেষ নওয়াজ বিলওয়ালের আসন ভাগাভাগির বৈঠক। আন্দোলনের সমাধান খুঁজছে ইমরান খানের দল পিটিআই। এবং বাংলাদেশ সীমান্তবর্তী মংডুতে বিমান হামলা। গাজায় যুদ্ধবিরতিতে বিলম্ব, ইসরায়েলকে দায়ী করল হামাস। গাজায় যুদ্ধবিরতিতে বিলম্বের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মূলত গাজায় ইসরায়েলের অভিযান চলছে ৪ মাসেরও বেশি সময় ধরে। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির চেষ্টায় নানামুখী আলোচনা চললে এখনও তা সম্ভব হয়নি। গতকাল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস প্রধান ইসমাইল হানিয়া গাজায় যুদ্ধবিরতির চুক্তি অর্জনে অগ্রগতি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন বলে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি একটি বিবৃতিতে জানিয়েছে। হানিয়া গতকাল বলেছেন, গাজায় সংঘাত সম্পূর্ণ বন্ধ, গাজা থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার এবং অন্যায় অবরোধ তুলে নেওয়ার চেয়ে কম কিছু মানবে না হামাস। তিনি আরও বলেছেন, এটা এখন স্পষ্টত যে দখলদার তথা ইসরায়েল আমাদের জনগণের স্বার্থের বিষয়ে কৌশল অবলম্বন করছে এবং বিলম্ব করে চলেছে। অন্যদিকে তাদের অবস্থান প্রতিরোধ বাহিনীর হাতে আটকবন্দীদের মুক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তিনি বলেন, যে কোনো আসন্ন বন্দী বিনিময় চুক্তিতে ইসরায়েলকে অবশ্যই দীর্ঘ সাজা ভোগ করা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। এদিকে গতকাল এক বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের দাবিগুলোকে ভ্রমপূর্ণ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, বন্দীদের মুক্তির জন্য নতুন কোনো চুক্তি খুব কাছাকাছি দেখা যাচ্ছে না। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে ইসরায়েল কায়রোতে যুদ্ধবিরতি আলোচনার জন্য আলোচকদের পাঠিয়েছিল, কিন্তু তারা আরো বিস্তৃত আলোচনায় ফিরে যায়নি কারণ হামাসের দাবিগুলো ভ্রমপূর্ণ। নেতানিয়াহু আরো বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে একটি রাষ্ট্রীয় চুক্তির বিষয়ে আন্তর্জাতিক হুকুম মেনে নিবে না। তার দাবি, শুধুমাত্র পূর্বশর্ত ছাড়াই সরাসরি আলোচনার মাধ্যমে এমন লক্ষ্যে পৌঁছানো যেতে পারে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজার চালু থাকা বৃহত্তম চিকিৎসা কেন্দ্র নাসের হাসপাতালে গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা এবং সেনাবাহিনী গতকালকেই জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেছেন, দখলদার বাহিনী নাসের মেডিকেল কমপ্লেক্সের মধ্যে প্রচুর সংখ্যক মেডিকেল স্টাফ সদস্যকে আটক করেছে এবং এই স্থাপনাটিকে ইসরায়েল একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলের আগ্রাসনের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর কমপক্ষে ৫ জন রোগী মারা গেছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা নাসের হাসপাতালে যোদ্ধাদের সন্ধান করছে এবং এখনো পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণ থেকে ১০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাদের দাবি, তারা হাসপাতালের কাছে যোদ্ধাদের হত্যা করেছে এবং ভেতরে অস্ত্র খুঁজে পেয়েছে। নতুন অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করল ইরান। ইসলামী প্রজাতন্ত্রে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উন্নত মানের নতুন একটি অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তি এবং দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা কম উচ্চতায় উড়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারবে। গতকাল রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। দেশে তৈরি আরমান নামের এই অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ট্যাকটিক্যাল সাইয়াদ বা শিকারী নামে পরিচিত এবং এই ব্যবস্থা ১৮০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় একসাথে শত্রুর ২৪টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং ৬ থেকে ১২টি লক্ষ্যবস্তু একই সঙ্গে ধ্বংস করতে সক্ষম। খোরদাদ 3 এবং খোরদাদ 15 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা নিজে সুরক্ষা দিতে সক্ষম। আরমান ABM প্রতিরক্ষা ব্যবস্থায় যেমন বিশেষ সুরক্ষা ব্যবস্থা রয়েছে, তেমন একটি গাড়িতে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাথে রাডার সিস্টেম এবং মিসাইল লঞ্চার স্থাপন করা আছে। এর মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিজের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের ৬০টি সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল আরব লীগ। ইহুদিবাদী ইসরায়েলের ৬০টি সংস্থা এবং উগ্রবাদী বসতি স্থাপনকারী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আরব লীগ। পবিত্র আল আকসা মসজিদ চত্বরে চলমান সহিংসতা এবং পশ্চিম তীর জুড়ে অবৈধ ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বিস্তারের সাথে জড়িত থাকার অভিযোগে এসব সংগঠন ও সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়। গতকাল আরব লীগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি গাজায় গণহত্যা চালানোর সাথে জড়িত থাকার জন্য ইসরায়েলের ২০ ব্যক্তিকে অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়।
এসব ব্যক্তির বিরুদ্ধে আরব লীগ আইনগত ব্যবস্থা নেবে বলে মনে করা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের 97টি কোম্পানির পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এসব কোম্পানির বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নানামুখী তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে আরব লীগ দ্রুতই এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে সামরিক অভিযান চালানোর সাথে জড়িত থাকার অভিযোগে গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সংস্থাকে তহবিল দেবে না বলে পশ্চিমা যেসব দেশ সিদ্ধান্ত নিয়েছে তাদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে আরব লীগ। সমঝোতা ছাড়াই শেষ নওয়াজ বিলাওয়ালের আসন ভাগাভাগির বৈঠক। পাকিস্তানি নির্বাচন মানেই নাটকীয়তায় ভরপুর। দেশটিতে নির্বাচনের পর 10 দিন পার হতে চললেও এখন সরকার গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এর মধ্যে সরকার গঠনের জন্য জোট বেঁধেছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ ও বিলওয়াল ভুট্টো দল পাকিস্তান পিপলস পার্টি। তবে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা ছাড়াই দুই দলের বৈঠক শেষ হয়েছে। গতকাল পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠন নিয়ে কোনো ধরনের সমঝোতা পৌঁছাতে পারেনি নওয়াজ ও বিলওয়ালের জোট। গতকাল এই জোটটির এই নিয়ে তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দল এর রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে সোমবার আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উভয় পক্ষের সমন্বয় কমিটির বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে সরকার গঠনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে শুক্রবার দেশটির বড় দুই দল পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টির মধ্যকার বৈঠক হঠাৎ স্থগিত করা হয়। শুক্রবার জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী দেশের কেন্দ্রীয় সরকার গঠন চূড়ান্ত করতে শুক্রবার পিএমএলএন ও পিপিপি এর সমন্বয় কমিটির মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে পিএমএলএন এখনও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করতে পারেনি। এর জন্য আজকের বৈঠকটি স্থগিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ সীমান্তবর্তী মংডুতে বিমান হামলা। বাংলাদেশের সীমান্তে পাশ ঘেঁষার রাখাইনের মংডুতে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের জান্ত বাহিনী। রাখাইনে স্থানীয় সংবাদ মাধ্যম নারী নাজরা এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মংডুর বাউকিউডগন সীমান্ত বাহিনীর একটি আউটপোস্টে হামলা চালান বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির যোদ্ধারা। এরপর পূর্বাঞ্চলে এই অঞ্চলে তীব্র লড়াই শুরু হয়। এক পর্যায়ে মিয়ানমারের বিমান বাহিনীর যুদ্ধ বিমান দিয়ে সেখানে হামলা চালায়। স্থানীয় এক বৌদ্ধ ভিক্ষু নারিনজানা নিউজকে বলেছেন, আমরা কামানের গোলা এবং গুলির শব্দ শুনতে পাই। দুপুর পর্যন্ত তীব্র লড়াই হয়েছে। সেনারা অসংখ্য গোলা ছুড়েছে। সকাল 10টায় এখানে একটি যুদ্ধ বিমান 2টি বোমা ফেলেছে। আমি এই বোমা হামলার শব্দে আমার বাড়ি থেকে শুনতে পেয়েছিলাম। মংডুর আরেক বাসিন্দাও বিমান হামলার তথ্য নিশ্চিত করেছেন। আন্দোলনের সমাধান খুঁজছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানে 8 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকে নানা নাটকীয়তা চলছে। কেন্দ্র ও প্রাদেশিক সরকার গঠনের ব্যাপক তোড়জোড়ের মধ্যে এই ভোটে কারচুপির অভিযোগ গতকাল দেশব্যাপী বিক্ষোভ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। পাশাপাশি কয়েকটি বিরোধী দলের সঙ্গে আলোচনা করে প্রতিবাদে অংশগ্রহণ ও সমর্থন আদায়ের চেষ্টা করেছে তারা। মূলত সরকার গঠন চেষ্টার পাশাপাশি আন্দোলনে মাঠে থাকার দলটি সমাধানের পথ খুলছে। এদিকে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে অনিশ্চয়তা চলার পর ইস্যুতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টির মধ্যে যখন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, তখন নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছেন পিএমএলএন এর শীর্ষ নেতারা। যদিও ওই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা, পিএমএলএন ও পিপিপি সমঝোতা করায় তারা সরকার গঠন করতে যাচ্ছে। ভোটের দিন থেকে নির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, ফল পাল্টে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছে পিটিআই সহ কয়েকটি দল। এমনকি এক নির্বাচিত প্রার্থীকেও তাকে অনিয়ম করে জিতিয়ে দেওয়া হয়েছে বলে আসন ছেড়েছেন। শুধু তাই কি, রাওয়ালপিন্ডি শহরে ভোট জালিয়াতির সঙ্গে নিজের জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে গতকাল পদত্যাগ করেছেন ওই ডিভিশনের কমিশনার লিয়াকত আলী চাতা। একই সঙ্গে তিনি নিচের ও প্রধান নির্বাচন কমিশনার সহ জড়িতদের বিচার চেয়েছেন। এবং টালমাটাল পরিস্থিতির মধ্যে ইমরান খান জানিয়েছেন, যদি তার দল আবারও ক্ষমতায় আসে তাহলে তিনি কোনো রাজনৈতিক প্রতিশোধ নেবেন না, বরং সময়কে ক্ষমা করে দিয়ে পাকিস্তানের উন্নতির জন্য কাজ করে যাবেন।